ওয়েলকাম স্টুডেন্টস। আজকের আমাদের বিষয় দক্ষিণ আমেরিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক। গত ক্লাসে আমরা দক্ষিণ আমেরিকার জলবায়ু সম্পর্কে জেনেছি এবং জলবায়ুর উপরে ভিত্তি করে যে প্রতিটি অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদগুলো গড়ে ওঠে এবং জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদের যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা আরও বিস্তারিতভাবে জেনে নেব। প্রথমে আমরা চলে আসব প্রতিটি অঞ্চলের জলবায়ু কীরূপ এবং তার সাথে সাথে তার উপর ভিত্তি করে কীরূপ স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে। প্রথমে দেখো জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি। নিরক্ষীয় জলবায়ু ও চিরহরিৎ সেলভা অরণ্য, অর্থাৎ যে অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু দেখতে পাওয়া যায় সেই অঞ্চলে চিরহরিৎ বৃক্ষ দেখতে পাওয়া যায়। এই সেলভা অরণ্য সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে তোমাদের জানাবো। তার নিরক্ষীয় জলবায়ু যে অঞ্চলে দেখতে পাওয়া যায় সেখানে চিরহরিৎ বৃক্ষ দেখতে পাওয়া যায়। অবস্থান কোথায়? নিরক্ষরেখার নিকটবর্তী আমাজন ও ওরিনোকো নদীর অববাহিকা, এছাড়া ব্রাজিল, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও সুরিনামের দক্ষিণাংশে কিন্তু এই নিরক্ষীয় জলবায়ু দেখতে পাওয়া যায়। এই জলবায়ুর বৈশিষ্ট্য কি? সারা বছর প্রায় একই রকম উষ্ণ এবং আর্দ্র জলবায়ু দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু কোনো রকম ঋতু পরিবর্তন হয় না। কারণটা তোমরা জানো, কারণ নিরক্ষরেখা বরাবর নিরক্ষীয় অঞ্চলে সারা বছর কিন্তু সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। এই কারণে কিন্তু এখানে সারা বছর একটাই ঋতু থাকে, সেটা হচ্ছে গ্রীষ্মকাল। তাই এখানে কিন্তু বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে, তাই কিন্তু সবসময় কিন্তু বৃষ্টিপাত হয়ে থাকে। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য: রোজউড, আয়রনউড, ব্রাজিল নাট বাঁশ ঘন সন্নিবিষ্টভাবে জন্মায় বলে কোথাও কোথাও সূর্যালোক প্রবেশ করতেই পারে না। এই অরণ্যে গাছগুলো এতটাই ঘন সন্নিবিষ্ট কাছাকাছি থাকে যে সূর্যালোক কিন্তু প্রবেশ করতে পারে না। এই কারণে এই স্থান হচ্ছে গোধূলি অঞ্চল নামে পরিচিত। বোঝা গেল? গোধূলি অঞ্চল অর্থাৎ রিজন অফ টুইলাইট নামে কিন্তু পরিচিত। তাহলে এই গেল নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। এবং নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কোন উদ্ভিদ দেখতে পাওয়া যায়? চিরহরিৎ অরণ্য। এখন জানবো সাবানা জলবায়ু এবং সাবানা তৃণভূমি। সাবানা জলবায়ু যেখানে দেখতে পাওয়া যায় সেখানে কি সাবানা তৃণভূমি গড়ে ওঠে। এর অবস্থান কোথায়? এই তৃণভূমি অঞ্চল গায়ানা উচ্চভূমি ও ব্রাজিল উচ্চভূমিতে নদী উপত্যকা কিন্তু দেখতে পাওয়া যায়। এই তৃণভূমি অঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়? গায়ানা উচ্চভূমি ও ব্রাজিল উচ্চভূমিতে নদী উপত্যকাতে দেখতে পাওয়া যায়। এখানকার জলবায়ুর বৈশিষ্ট্য কি? গ্রীষ্মকাল উষ্ণ এবং আর্দ্র প্রকৃতির। এখানকার গ্রীষ্মকাল কি উষ্ণ এবং আর্দ্র প্রকৃতির। শীতকাল হচ্ছে শীতল এবং শুষ্ক। বেশিরভাগ বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়ে থাকে। এখানে কিন্তু বেশিরভাগ বৃষ্টিপাত কি গ্রীষ্মকালেও হয়ে থাকে। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কি? সাভানা তৃণভূমি অঞ্চলে বিভিন্ন উচ্চতার লম্বা ঘাস, প্রায় 4 মিটার উচ্চতা। এই তৃণভূমি অঞ্চলে বিভিন্ন উচ্চতার লম্বা ঘাস, বিচ্ছিন্নভাবে শাল, সেগুন গাছ দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে মানে স্ক্যাটার্ডলি ছড়িয়ে ছিটিয়ে কিন্তু শাল, সেগুন গাছও দেখতে পাওয়া যায়। এখন আমরা জানবো উষ্ণ ক্রান্তীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। এর অবস্থান কোথায়? ব্রাজিলের পূর্বাংশ এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এর বৈশিষ্ট্য কি? পূর্ব দিক থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ আয়নবায়ুর প্রভাবে প্রধানত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। পূর্ব দিক থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ আয়নবায়ুর প্রভাবে এখানে কি হয়? গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়ে থাকে। এখানকার স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কি? শাল, সেগুন, জারুল, মেহগনি ইত্যাদি বনভূমি দেখতে পাওয়া যায়। তাহলে আমরা কি কি জানলাম? নিরক্ষীয় জলবায়ু জানলাম, সেখানে কি অরণ্য গড়ে উঠেছে? স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায় চিরহরিৎ অরণ্য। ঠিক আছে। সাবানা জলবায়ু অঞ্চলে কি তৃণভূমি গড়ে উঠেছে? সাবানা তৃণভূমি। উষ্ণ ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদ যেরকম শাল, সেগুন, জারুল, মেহগনি প্রভৃতি বনভূমি দেখতে পাওয়া যায়। এখন আমরা জানবো ক্রান্তীয় মরু জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ। দেখো, মহাদেশের পশ্চিমে আটাকামা মরুভূমিতেই জলবায়ু দেখতে পাওয়া যায় ক্রান্তীয় মরু জলবায়ু। জলবায়ুর বৈশিষ্ট্য কি? গ্রীষ্মকাল খুবই উষ্ণ এবং শীতকাল শীতল। এখানকার গ্রীষ্মকাল যেমন উষ্ণ, শীতকাল তেমনি শীতল। এই অঞ্চলটি পৃথিবীর শুষ্কতম অঞ্চল। এই অঞ্চলটি কি পৃথিবীর শুষ্কতম অঞ্চল। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কি? বৃষ্টিহীন শুকনো জলবায়ুর জন্য এখানে গুল্ম, কাটা গাছ, ঝোপঝাড় এবং ক্যাকটাস জাতীয় গাছ জন্মায়। এখানে যেহেতু শুকনো জলবায়ু তাই এখানে কিন্তু গুল্ম, কাটা গাছ, ঝোপঝাড়
এবং ক্যাকটাস জাতীয় গাছ জন্মায়। এরপর জানবো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। দেখো, মধ্য চিলির অন্তর্গত আটাকামা মরুভূমির দক্ষিণে এই জলবায়ু দেখতে পাওয়া যায়। ঠিক আছে, দক্ষিণে হচ্ছে এই জলবায়ু দেখতে পাওয়া যায়। গ্রীষ্মকাল উষ্ণ এবং শুষ্ক হয়, শীতকালে বৃষ্টিপাত হয়, মাঝারি ধরনের হয়। এখানকার জলবায়ু কিন্তু টোটালি উল্টোটা, অর্থাৎ এখানে গ্রীষ্মকাল উষ্ণ শুষ্ক এবং শীতকালে হচ্ছে বৃষ্টিপাত হয়। বৃষ্টিহীন গ্রীষ্মকালে আর্দ্রতা ধরে রাখার জন্য উদ্ভিদের লম্বা মূল ও মোমযুক্ত পাতা হয়। এখানে গ্রীষ্মকালে যে বৃষ্টিপাতটা, মানে গ্রীষ্মকালে যেহেতু বৃষ্টিপাত হয় না, গ্রীষ্মকালটা উষ্ণ এবং শুষ্ক, তাই শীতকালে যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টির জলটাকে ধরে রাখবার জন্য এখানকার উদ্ভিদের লম্বা মূল এবং মোমযুক্ত পাতা হয়। বোঝা গেল? এখন আমরা জানবো নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চল, জলবায়ু অঞ্চল এবং স্বাভাবিক উদ্ভিদ এই অঞ্চলে অবস্থান কোথায়? আর্জেন্টিনা এবং উরুগুয়ের উত্তর পূর্বাংশের পম্পাস তৃণভূমি এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এই জলবায়ুর বৈশিষ্ট্য কি? জলবায়ু প্রায় সমভাবাপন্ন, তবে গ্রীষ্মকাল কিন্তু বেশ উষ্ণ। এখানকার জলবায়ু কি? সমভাবাপন্ন এবং গ্রীষ্মকাল বেশ উষ্ণ প্রকৃতি। এই তৃণভূমির ঘাসগুলো সাবানা তৃণভূমির মতো লম্বা নয়। এই তৃণভূমির ঘাসগুলো কি? সাবানা তৃণভূমির মতন অতটা লম্বা নয়। তারপর জানবো নাতিশীতোষ্ণ মরু জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। দেখো, এই মরুভূমি অঞ্চলে কি দেখতে পাওয়া যায় যে প্রধানত পাটাগোনিয়া অঞ্চলে কিন্তু এই মরুভূমি অঞ্চল দেখতে পাওয়া যায়, মানে এই জলবায়ু দেখতে পাওয়া যায়। গ্রীষ্মকাল উষ্ণ এবং শীতকাল কি হয়? শুষ্ক প্রকৃতির। গ্রীষ্মকাল উষ্ণ এবং শীতকাল শীতল হয়। বোঝা গেল? এবং পশ্চিমা বায়ুর বৃষ্টির ছায়া অঞ্চলে কিন্তু অবস্থিত হয়, বৃষ্টিপাত কিন্তু কম হয়। এখানে হচ্ছে পশ্চিমা বায়ুর মানে পশ্চিম দিকটা বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত হয়, এখানে কি হয়? বৃষ্টিপাত কম হয়। এই অঞ্চলে ঝোপঝাড় এবং কাঁটা জাতীয় ঘাস দেখতে পাওয়া যায়। এই অঞ্চলে কি দেখতে পাওয়া যায়? ঝোপঝাড় এবং কাঁটা জাতীয় ঘাস দেখতে পাওয়া যায়। বোঝা গেল? তাহলে নাতিশীতোষ্ণ মরু জলবায়ু কোথায় দেখতে পাওয়া যায়? পাটাগোনিয়া অঞ্চলে এই জলবায়ু দেখতে পাওয়া যায় এবং গ্রীষ্মকাল উষ্ণ এবং শীতকাল শীতল হয়। পশ্চিমা অঞ্চল বৃষ্টির ছায়া অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানে বৃষ্টিপাত কম হয় এবং ঝোপঝাড় কাঁটা জাতীয় ঘাসও এখানে দেখতে পাওয়া যায়। এখন আমরা জানবো পার্বত্য জলবায়ু অঞ্চল এবং এই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। এর অবস্থান কোথায়? সমগ্র মহাদেশ জুড়ে উত্তর থেকে দক্ষিণে আন্দিজ পার্বত্য অঞ্চলে এই ধরনের জলবায়ু দেখতে পাওয়া যায়। সমগ্র মহাদেশ জুড়ে উত্তর থেকে দক্ষিণে আন্দিজ পার্বত্য অঞ্চলে কিন্তু এই জলবায়ু দেখতে পাওয়া যায়। এই অঞ্চলের উচ্চ অংশে অতি শীতল জলবায়ু দেখতে পাওয়া যায়। এই অঞ্চলের উচ্চ অংশে অতি শীতল জলবায়ু দেখা যায় এবং পর্বত পাদদেশীয় অঞ্চলে অপেক্ষাকৃত কম উষ্ণ জলবায়ু দেখতে পাওয়া যায়। এবং পাদদেশীয় অঞ্চল কি দেখতে পাওয়া যায়? অপেক্ষাকৃত কম উষ্ণ জলবায়ু দেখা যায়। অধিক উচ্চ স্থানে ঘাস, লাইকেন প্রভৃতি জন্মায় এবং পর্বতের ঢালে নিচের দিকে কিন্তু পর্ণমোচী বৃক্ষের বনভূমি দেখতে পাওয়া যায়। অর্থাৎ পর্বতের ঢালে যেখানে অপেক্ষাকৃত কম উষ্ণ জলবায়ু, সেখানে কিন্তু পর্ণমোচী বৃক্ষের বনভূমি দেখতে পাওয়া যায়। এখন আমরা একটু মানচিত্রে দক্ষিণ আমেরিকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক একটু দেখে নেব। দেখো, ম্যাপের ঠিক মাঝখানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল এবং সাথে কি অরণ্য? সেলভা অরণ্য। ঠিক আছে, তাহলে এই সেলভা অরণ্য সম্পর্কে আমি একটু বলেই দিচ্ছি আজকে। সেলভা হচ্ছে নিরক্ষরেখার উভয় পাশে, বিশেষত আমাজন নদী অববাহিকায় অধিকাংশ স্থান জুড়ে কিন্তু এই বনভূমি দেখতে পাওয়া যায়। এখানে সারা বছর প্রচুর উষ্ণতা এবং বৃষ্টিপাত হয়। বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? 250 সেন্টিমিটার থেকে 300 সেন্টিমিটার। এমনকি কোনো কোনো স্থানে প্রায় 1000 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়। অর্থাৎ যেমন উষ্ণতা তেমনি বৃষ্টিপাত। এখানে ঘন চিরহরিৎ গাছের বনভূমির কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ একটি বনভূমি সৃষ্টি হওয়ার জন্য যা যা অনুকূল পরিস্থিতির প্রয়োজন, এখানে কিন্তু সব ধরনেরই অনুকূল অবস্থা রয়েছে। এই অরণ্যকে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বলে।
আমাজন নদী অববাহিকা জুড়ে অবস্থিত এই অরণ্য পৃথিবীর বৃহত্তম ও নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, যা আয়তনে ভারতীয় উপমহাদেশের দ্বিগুণেরও বেশি। যা আয়তনে কি ভারতের যে উপমহাদেশ তার থেকে দ্বিগুণেরও বেশি। এখানকার গাছগুলোর পাতাগুলো কি হয়, বড় এবং শক্ত হয়। গাছগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে কিন্তু সূর্যের আলো পৌঁছতে পারে না। বোঝা গেল? গাছগুলো ঘন সন্নিবিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে কিন্তু সূর্যের আলো পৌঁছতে পারে না। যেন মনে হয় অরণ্যের উপরটা চাদোয়ার মতো ঢাকা আছে। মানে দেখে মনে হয় অরণ্যের উপরটা ঢাকা দিয়ে, মানে কোনো চাদর দিয়ে ঢাকা দিয়ে রাখা আছে। এই অরণ্যে বৃক্ষ শ্রেণীর গাছের সাথে সাথে লতানো পরজীবী গাছ প্রচুর পরিমাণে জন্মায়। এখানে কিন্তু বিভিন্ন পরাশ্রয়ী পরজীবী গাছেরাও প্রচুর পরিমাণে জন্মায়। সূর্যের আলো পৌঁছতে না পারায় এই অরণ্যের তলদেশ স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয় এবং দুর্গম ও অপ্রবেশ্য সেলভা অরণ্যের এই পরিবেশে ফার্ন, ছত্রাক এবং শৈবাল জাতীয় গাছও আগাছার সাথে সাথে বিষাক্ত অ্যানাগোন্ডা সাপ, ট্যারেন্টুলা মাকড়সা, তোমরা নাম শুনেছ, বিভিন্ন মাছি, মাংসাশী পিঁপড়ে, রক্তচোষা বাদুড়, জোঁক প্রভৃতি জীবজন্তু দেখতে পাওয়া যায়। এছাড়া এই অঞ্চলে কিন্তু বিভিন্ন নদীতে, এখানকার যে নদীতে মাংসাশী পিরানা মাছ এবং কুমিরও কিন্তু দেখতে পাওয়া যায়। আর এই কারণেই এই নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু মানে কাষ্ঠ শিল্পে উন্নত নয়, কারণ এখানে প্রচুর পরিমাণে খুব দামি দামি মূল্যবান বৃক্ষ গাছ থাকা সত্ত্বেও এখানকার স্যাঁতসেঁতে এবং দুর্গম জলবায়ুর জন্য কিন্তু এই অরণ্য থেকে কিন্তু কাঠি আহরণ করা সম্ভব হয় না। বোঝা গেল? এখন দেখো মানচিত্রে ঠিক উপরে উত্তর দিকে দেখো সাবানা জলবায়ু অঞ্চল, এবং এখানে করে উঠেছে কি ল্যানোস তৃণভূমি। তারপর দেখো পার্বত্য জলবায়ু অঞ্চল এবং স্বাভাবিক উদ্ভিদ। ঠিক কিছুটা অংশ জুড়ে রয়েছে পশ্চিমের ক্রান্তীয় মরু জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ। দক্ষিণ পশ্চিম অংশে রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ। ঠিক দক্ষিণ অংশে রয়েছে শীতল সামুদ্রিক জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ। পূর্ব দিকে রয়েছে নাতিশীতোষ্ণ তৃণভূমি, যার এই তৃণভূমির নাম হচ্ছে পম্পাস। সাবানা জলবায়ু, গ্রানাচাকো তৃণভূমি। এই নামগুলো পড়বে যে কোথায় কোন তৃণভূমি গড়ে উঠেছে। সাবানা জলবায়ু অঞ্চল, ক্যাম্পস তৃণভূমি, ক্রান্তীয় জলবায়ু অঞ্চল এবং স্বাভাবিক উদ্ভিদ। বোঝা গেল? এই মানচিত্র দেখে পড়বে এবং মানচিত্র আঁকার চেষ্টা করবে তোমরা। আর সেলভা অরণ্য কিন্তু ছোট টিকার আকারে তোমাদের পড়তে হবে। বোঝা গেল? তাহলে এই জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদ যে নিবিড় সম্পর্ক তা কিন্তু আমরা ভালো করে জানতে পারলাম। অর্থাৎ যে অঞ্চলের জলবায়ু যে রূপ তার উপরে ভিত্তি করে কিন্তু সেই অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ গড়ে ওঠে। তাহলে আজকের ক্লাস আমি এখানে